ফোন কেটে দেয় বেলা। গিয়ে দরজা খুলে দেয়। দরজার ওপাশে তার শাশুড়ি আর ধ্রুব দাঁড়িয়ে আছে। দুজনকে একসাথে দেখে বেলা বেশ বুঝতে পারে এবার তাকে অনেক কিছুই হয়তো বোঝাতে হবে। বেলা নিজেকে শক্তপোক্তভাবে তৈরি করে নেয়। হিসেব করে নেয় 12 লাখ যোগ 7 লাখ সমান 19 লাখ টাকা। এতগুলো টাকা দিতে না চেয়ে অনেক কিছুই হয়তো তাকে বোঝানো হবে এখন। দরজার ওপাশে দুজনই বেলার থেকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। তারা ভেবেছিল বেলাকে কান্নায় চোখ ফুলিয়ে ফেলা অবস্থায় দেখবে। বেলাকে এই অবস্থায় দেখবে সেটা কেউই কল্পনা করেনি। জাহিদা বেগম, ধ্রুব দুজনের দিকে একবার তাকিয়ে আবার বেলার দিকে তাকায়। জাহিদা বেগম নরম স্বরে বললেন, তুই ঘরের খিলেটে এসব করতেছিলি? আমি ভাবছিলাম। বেলা চকিতে বলে ওঠে, কি ভাবছিলেন? কান্না করে করে মরে যাচ্ছি? আপনার ছেলে ওরকমও কেউ না আম্মা। বেলার কথায় ধ্রুবর মুখটা চুপসে যায়। আপাদমস্তক একবার দেখে নেয় বেলাকে। আমতা আমতা করে বলে, আমাকে কি ক্ষমা করে দেওয়া যায়? বেলা, আমি ভুল করে ফেলেছি, সেটা বুঝতে পারছি, কিন্তু এখন তো কিছু করার নেই। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ছাড়তে পারবো না। তুমি প্লিজ একটাবার আমাকে সুযোগ দাও। লিলির থেকে তুমি বেশি প্রায়োরিটি পাবে, কথা দিলাম। জাহিদা বেগম দুবর হাত ধরে টেনে নিয়ে রুমে ঢুকে পড়েছেন এতক্ষণে। তিনিও বলে ওঠেন, বলতে গেলে এবারই তোমার হাতে গড়ে উঠেছে। তুমি কেন এবারই ছেড়ে চলে যাবে? আগে যেমন ছেলে এখনও তেমন থাকবে। তোমার গুরুত্ব এক চুলও কমবে না। সব কিছু প্রয়োজনে তোমার কথা মতো চলবে। তুমি ডিভোর্সের কথা মাথায় এনো না মা। বেলা সব কিছু বুঝতে পারে। তার ভাবনা তাহলে সত্যি, মা ছেলে মিলে গিয়েছে। এতক্ষণে পৃথিবীর কোনো মাই অবিশ্বাস্য কিছু করে উঠতে পারলো না। নারীতে ঠিকই টান পড়ল। ছেলে বলে কথা, তাচ্ছিল্যের হাসি হাসে বেলা। বেলাকে চুপ থাকতে দেখে জাহিদা বেগম ছেলেকে ধাক্কা দিয়ে ইশারায় কিছু বললেন। বেলা কিছু বুঝতে পেরে এখানে এখন মেলোড্রামা চলতে শুরু করেছে। ধ্রুব বেলার দিকে এগিয়ে আসতে হাত ধরবে, ঠিক তখনই সে তড়িৎ গতিতে পা থেকে স্লিপারটা খুলে হাতে নিয়ে দাঁতের দাঁত শক্ত করে বলে ওঠে, তোকে তো ইচ্ছা করছে এটা দিয়ে মারতে মারতে জাস্ট এটা ছিঁড়ে ফেলি। তুই যদি আর এক পা আমার দিকে বাড়িয়েছিস, তোর পা আমি কেটে রেখে দিব। আমাকে এখনো চিনে উঠতে পারিসনি তোরা। যা, রুম থেকে বেরিয়ে যাই খুনি। তোর এই ইবলিশ মার্কা চেহারা দেখলে আমার বমি আসে। ধ্রুব করুণ স্বরে বলে ওঠে, বেলা প্লিজ একটাবারের জন্য আমাকে মাফ করে দাও। জাহিদা বেগমও বলে ওঠেন, বৌমা, একটাবার বাবুকে সুযোগ দিয়ে দেখো। আমি বলছি ও ভুল করবে না। বেলা তার শাশুড়ির কথা শুনে বলে, জানেন আম্মা, আমি আপনার কথাগুলো শুনে মোটেও অবাক হচ্ছি না। আপনি তো মা, ছেলের পক্ষ অবশ্যই নেবেন। তবে আম্মা, আপনার ছেলে কোনো ভুল করেনি। যা করেছে সেটা অন্যায়। অন্যায়ের শাস্তি ওকে পেতেই হবে। আমাকে পাওয়া তো দূরের কথা, আমার দিকে তাকানোর অধিকারটুকু আমি কেড়ে নিব আপনার ছেলে থেকে। বেলা এবার ধ্রুবর দিকে তাকিয়ে বলে, তোর কি মনে হয় তুই আমার যোগ্য? আমি আমার ভাইয়ের কথা রাখতে তোকে বিয়ে করেছিলাম। সাধারণ একটা মেয়ের মতো এখানে 5 বছর ছিলাম। শুধু এখানে কেন, সৎ ভাইয়ের বাড়ি লাঠি ঝাঁটা খেয়েও বুদ্ধির পর 8 বছর ছিলাম। আমাকে যতটা সাধারণ দুর্বল তোরা ভেবেছিস ততটা আমি নই। ধারের টাকা আর কাবিনের টাকা দিতে বুকে ব্যথা করছে, তাই তো এখানে এসছিস। আমাকে নির্বোধ ভেবে এরকম ভুল আর করবি না। 19 লাখ টাকা উপার্জন করতে তোর 5 বছর লেগেছে। একসাথে হয়তো আজই দেখবি। এর আগে তো মুরদ হয়নি বাপের জন্মে। তুই আমাকে ডিজার্ভই করিস না। জাহিদা বেগম আর ধ্রুবর মুখে আর কোনো কথা নেই। তবে ধ্রুব তার মায়ের দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। সে মোটেও বেলার সামনে আসতে চায়নি। সে আন্দাজ করেছিল এরকম কিছুই হবে। বেলা খুব জেদি মেয়ে, সেটা ধ্রুব আগে থেকেই জানে। মায়ের জোরাজোরিতেই এখানে আসতে হয়েছিল তার। এখানে এভাবে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়েছে তার কাছে। বেলা দুজনকে চুপ থাকতে দেখে বলে ওঠে, এখন আপনারা যেতে পারেন। টাকার ব্যবস্থা করুন, সাথে তালাকেরও।
যখন সম্মান নিয়ে প্রশ্ন ওঠে, ভালোবাসা আর সম্মানের তুলনা আসে, তখন আমি ভালোবাসাকে মূল্য দিব না। আমি যদি আমাকে সম্মান না করি, পৃথিবীর কেউ আমাকে 2 পয়সার মূল্যও দেবে না। সম্মান তো দূরের কথা। সুতরাং একজন নারী যার আত্মসম্মান ব্যাপক, তার কাছে অন্তত এরকম ইউজলেস ওয়ার্ড ইউজ করবেন না। ভালোবাসা আপনারা ডিজার্ভ করেন না। কিছু মুহূর্ত চুপ থেকে বেলা আবার বলে ওঠে। আপনারা যদি মনে করেন আমি অন্যান্য মেয়েদের মতো ন্যাকা সাজতে গিয়ে বলবো যে সব টাকা মাফ করে দিব, তাহলে ভুল ভাবছেন। একটা পয়সাও আমি ছাড়বো না। আমার টাকা আমি প্রতিটা পয়সা বুঝে নিব। আর আমার কাবিনের টাকা আমার অধিকার, সেটাও মাফ করব না আমি। শান্তিতে থাকতে চাইলে 19 লাখ টাকা আজই আমাকে দিতে হবে, নইলে অবশ্যই এখানে থানা পুলিশ হবে। বেলা তার শাশুড়ির দিকে তাকিয়ে বলে, আর হ্যাঁ আম্মা, আমার গহনাগুলো আমাকে বুঝিয়ে দিন। 4 ভরি গহনা আছে আমার, প্রয়োজনে ওজন দিয়ে নেব আমি। আমি যদি খুব একটা ভুল না করি, তাহলে আপনি হয়তো ভেবেছিলেন আমার গহনার কিছু গহনা মেয়েকে দিয়ে তাকে বিদায় করবেন। সেটা আর হচ্ছে না। গহনা নিয়ে আপনি এখানে আসবেন নাকি আমি আসবো আপনার সাথে? পাঠিয়ে দিচ্ছি। সংক্ষেপে বলেই রুম থেকে বেরিয়ে যান চাহিদা বেগম। ধ্রুব যেতে যেতে বলে, লোভী মেয়ে একটা। প্রতারক একটা। ধ্রুব রুম থেকে চলে যাওয়ার সময় বেলার এই কথাটা শুনতে পায়। পেছন ফিরে বেলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বেরিয়ে যায় রুম থেকে। বেলা নিজেই রুমের ব্যাগ গুছিয়ে নিচ্ছিল। যা যা প্রয়োজন সে সব নিজের সাথে নিয়ে যাবে। সে এখানে ফেলে যাওয়ার কোনো মানে না। নিজের পছন্দের শাড়ি, জামা কাপড়, প্রয়োজনীয় সব কিছু ব্যাগে নিচ্ছে সে। রিমি এসে দাঁড়াতেই দেখতে পায় বেলা নিজের ব্যাগ গুছিয়ে নিচ্ছে। সে যেন এবার শান্তি পাচ্ছে। মায়ের দেয়া গহনাগুলো দিতে এসেছে বেলাকে। এখানে এসে চক্ষু শীতল করা জিনিস দেখবে, সেটা সে ভাবতেই পারেনি। গহনাগুলো নিয়ে বেলার কাছে আসতে আসতে বলে, নাও নাও, ব্যাগ গুছিয়ে নাও। এই বাড়িতে তোমার আয়ু অত বেশি সময় না। দেখো বাইরে গিয়ে আমার ভাইয়ের মতন কেউ কপালে জোটে কিনা। রিমি ঠেস দিয়ে কথা বলার অভ্যাসটা বেলা জানে। রিমির হাত থেকে গহনাগুলো নিয়ে বিছানায় ছড়িয়ে সেইগুলো দেখতে থাকে। গহনা দেখিয়ে বলে, আমার চিন্তা তোমার করতে হবে না। তোমার ভাইয়ের মতো দুশ্চরিত্র পুরুষ মানুষ চাইও না। দেখো এখানে কোনো গহনা পছন্দ হয় কি না। নিজের বিয়েতে তো মনে হয় না তোমার নতুন ভাবি কিছু দেবে। এখান থেকে 2-1টা নাও। আমি আবার এতটাও কার্পণ্য করব না। রিমি মুখ বাঁকিয়ে বলে, তুমি যে ব্যাগ গুছিয়ে নিচ্ছ, তুমি কোথায় যাবে? আমার ভাইয়ের অবর্তমানে কোনো জায়গায় নাগর জুটিয়েছো নাকি? তোমার ভাইয়ের মতো আমার চরিত্র খারাপ না। তোমার ভাইয়ের মতো আমি কাউকে ঠকাচ্ছিও না। আমাদের চোখের আড়ালে কি কি করেছে সেটা তো তুমিই জানো। খুঁটিয়ে দেখলে হয়তো কেঁচো খুঁড়তে কয়েকটা বেরিয়ে আসবে। দেখা যাবে নাগর ঠিকই জুটিয়েছো। বেলা রিমির গালে আবারও থাপ্পড় দেবার ভয় দেখিয়ে বলে, আমার চরিত্রের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে দেখো। তোমার ভাই বউ রেখে আরেকটা বিয়ে করেছে, সেদিকে দেখো। যেখানে কিছু নেই সেখানে দ্বিতীয়বার কাদা ছোড়াছুড়ি করবে না। চলে যাওয়ার আগে পিটিয়ে সোজা করে দিয়ে যাব বলে দিলাম। যাও, রুম থেকে বেরো। নোংরা মস্তিষ্ক নিয়ে একদম আমার সামনে আসবে না। আমার ব্যাপারে যদি মানুষের সামনে আবার নাক গলিয়েছ, নাকের বদলে গলা কেটে রেখে দিব। আমাকে তুমি এখনো চেনোনি। নতুন ভাবির খাতির যত্ন করো। যাও যাও, বেরো। তোমার খারাপ সময় শুরু হয়েছে, অপেক্ষা করো শুধু। তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েই তারপর আমার শান্তি হবে। বাড়ি থেকে বের করে দেওয়ার সুযোগ পাবে না। আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার যোগ্যতাও তোমার নেই। আমি নিজেই চলে যাব। এই কারাগারে থাকার একটু ইচ্ছে আমার নেই। রিমি আবার কোনো কথা না বলে মুখ বাঁকিয়ে সেখান থেকে চলে যায়। বেলা এসবে হয়তো খারাপ লাগার কথা, তবু মোটেও খারাপ লাগছে না তার। সেখানে তার বর নিজেই সবচেয়ে খারাপ পটু করে ফেলেছে। সেখানে পৃথিবীর সবটাই যত খারাপই করুক না কেন, সেটা বেলার কাছে তুচ্ছ। দীর্ঘশ্বাস ফেলে সে 5টা বছর সবকিছু মেনে যার সাথে সংসার করার স্বপ্ন দেখলো, সেই মানুষটা এত বাজেভাবে ঠকালো। অন্য কাউকে ভালো লাগে গেলে বুঝি বিবেক হারিয়ে ফেলে মানুষ?
রিমি নিজের রুমে গিয়ে দেখে লিলি একা একা রুমে বসে আছে, হাতে ফোন নিয়ে হয়তো ফেসবুক স্ক্রল করছে। রিমিকে দেখেই ফোনটা বিছানায় রেখে তার কাছে আসতে বলে। রিমি গিয়ে বিছানায় লিলির পাশে বসে, স্মিত হেসে বলে,